আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। মস্কোতে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে জোলানি বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় লাশ লুকানোর চেষ্টা করছে। আরও থাকছে পাকিস্তানের চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলায় চালক আহত, 400 যাত্রী জিম্মি। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে স্থলযুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন, বিরতি চায় আকাশ ও নৌপথে। মস্কোতে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার রাজধানী মস্কো ও পার্শ্ববর্তী অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। বলা হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করার পর এটি দেশটিতে সবথেকে বড় হামলা। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারাও রাজধানী কিয়েভ ও আরও বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার খবর জানিয়েছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রাশিয়ার গভর্নর বলেছেন, রাজধানীর ঠিক বাইরে মিদনো ও দমস্কি শহরে হতাহতের ঘটনা ঘটেছে। একটি আবাসিক ভবনের 7টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সিয়ানভ জানান, শহরের দিকে অগ্রসর হওয়া 73টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংস অবশেষে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর একটি টানা জেলা ট্রেন নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে। মস্কোর বিমানবন্দরগুলোতে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মস্কোর শেরিমেরিয়োভো, ডেমোতোবা ও নুয়েত্তা বিমানবন্দরে ফ্লাইট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানের লক্ষ্যে সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একটি জরুরি বৈঠকের মাত্র 1 ঘন্টা আগে এই ঘটনা হলো। ন্যাশনাল মিডিয়ায় একটি পোস্টে গভর্নর ভোরোভিয়ভ মস্কো অঞ্চলে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টগুলোর একটি ও পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাতভর হামলার পর 3 শিশু সহ 12 জনকে তাদের ক্ষতিগ্রস্ত ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ও রাশিয়ার 9টি অঞ্চল রাতে 377টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে। তবে ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জেলেনস্কি বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় লাশ লুকানোর চেষ্টা করছে। আজ সকালে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ সিরিয়ায় দাহারা শহরের উপকণ্ঠে এবং দামেস্কের দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে অবস্থিত কাতনা অঞ্চলে 20টিরও বেশি বিমান হামলা চালিয়েছে, যা দখলদার সরকারি স্থল আগ্রাসনের সঙ্গে একযোগে পরিচালিত হয়েছে। প্রকাশিত সংবাদ অনুসারে আল জোলানির সঙ্গে যুক্ত জঙ্গিরা সিরিয়ার উপকূলীয় শহরগুলোতে এই অস্ত্রধারীরা নৃশংস হামলার শিকার কয়েক ডজন ব্যক্তির মৃতদেহ অজানা স্থানে স্থানান্তরিত হয়েছে। পাস্টুডের মতে, সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার আলাভিদের বিরুদ্ধে আল জোলানি সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র ক্ষোভ জানানোর পর সন্ত্রাসীরা দেশটির গ্রাম ও শহর থেকে নিহতদের মরদেহ সংগ্রহ করে অজানা স্থানে হস্তান্তর করার চেষ্টা করছে। আল আলমের এক প্রতিবেদন অনুসারে এই মৃতদেহ লুকানোর জন্য সন্ত্রাসীরা পাহাড় এবং উপত্যকা ব্যবহার করার চেষ্টা করছে। সাম্প্রতিক দিনগুলোতে উত্তর পশ্চিম সিরিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে গোলানির নেতৃত্বে দামেস্কের নতুন নিয়ন্ত্রণ গ্রহণকারী বাহিনী এবং এই আন্দোলনের আধিপত্য ও সংগ্রামে ক্ষতিগ্রস্ত অন্যান্য সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে গতকাল একটি সূত্র জানিয়েছে যে এই অঞ্চলগুলোতে গোলানি বাহিনীর অব্যাহত আক্রমণের পর দক্ষিণ পশ্চিম সিরিয়ায় তার্তুসে তেহরি আসাম এবং স্কটল্যান্ড বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ভিডিও এবং প্রকাশিত সংবাদ অনুসারে দামেস্কের নতুন শাসকদের নীতি আলাভি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার ফলে কারদাহা, জাবলা, লাতাকিয়া, তার্তুস, হোমং এবং সামরাব শহরে বিক্ষোভ শুরু হয়েছে। একই প্রসঙ্গে সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ঘোষণা করেছে যে সিরিয়ার উপকূলে তাহরি আসামের সঙ্গে যুক্ত সশস্ত্র ব্যক্তিদের দ্বারা এখনও পর্যন্ত প্রায় 40টি গণহত্যায় 1000 জনেরও বেশি সামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, অভিযান বন্ধের ঘোষণা সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উপকূলের বাসিন্দাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান সাম্প্রতিক দিনগুলোতে তেহরি আসাম বিদ্রোহীদের দ্বারা পরিচালিত গণহত্যায় কোনো উল্লেখ না করেই বলেন, সাবেক সিরিয়ান সরকারের অবশিষ্ট বাহিনী সন্ত্রাসী হামলা চালানোর ফলে সেখানে শত শত মানুষ নিহত হয়েছে। তুর্কীয় প্রেসিডেন্ট বলেছেন যে তারা সিরিয়ার বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, তাদের
পরিকল্পনা সফল হবে না। তিনি আরো বলেন, 14 বছর ধরে সিরিয়া যে বিভেদের শিকার হচ্ছেন তা তুরস্ক স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে। যদিও কিছু আলোচক বিশ্বাস করেন যে সিরিয়া থেকে আসাদকে অপসারণের চক্রান্ত ছিল দেশকে বিভক্ত করার লক্ষ্যে একটি ষড়যন্ত্র এবং তুর্কিকে এর অন্যতম প্রধান ভূমিকাকারী হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলায় চালক আহত, 400 যাত্রী জিম্মি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে গুলিবর্ষণের ঘটনায় চালক সহ 3 জন আহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। রেল কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানি গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজ সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস নামক ট্রেনটি। কাছ জেলায় পেরু কানবি এলাকায় পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর পর ট্রেনে হামলার ঘটনা ঘটে। হামলার সময় ট্রেনে চারজনের মতো যাত্রী ছিল। রেল কর্তৃপক্ষ জানায়, জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হলে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় হামলাকারীরা। জিও নিউজে জানিয়েছে, হামলাকারীরা প্রথমে একটি রেল লাইন উড়িয়ে দেয় এবং পরে 400 জনের বেশি যাত্রী বহনকারী ট্রেনে গুলি চালায়। এক বিবৃতিতে গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বলেছে, তাদের হামলায় 6 জন নিহত হয়েছে এবং ট্রেনটি থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্য সহ শতাধিক মানুষকে জিম্মিও করেছে। উদ্ভিদ পরিস্থিতিতে বেলুচিস্তান সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে প্রদেশের সরকারি সব প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র রোহিত নিন্দ। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সমস্ত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের সিভিল হাসপাতালে তলব করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় বেশ কয়েকটি ওয়ার্ড খালি করা হয়েছে। এর আগে গত নভেম্বর বেলুচিস্তানের একটি রেল স্টেশনে পাকিস্তান সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় এই গোষ্ঠীর সদস্যরা। এতে বেসামরিক পোশাক পরিহিত 19 সদস্য সহ অন্তত 27 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এই সৈন্যরা ছুরি আঘাতে বাড়ি ফেরার জন্য ট্রেনে চড়ার কয়েক মিনিট আগে চক্রান্ত করেছিলেন। রাশিয়ার সঙ্গে স্থলযুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন, বিরতি চায় আকাশ ও নৌপথে। রাশিয়ার সঙ্গে আকাশ ও নৌপথ যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থলভাগে যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন। কিয়েভের আশঙ্কা, সম্পূর্ণ যুদ্ধবিরতি হলে রাশিয়া তার সেনাদের পুনরায় সংগঠিত করে ফের হামলা চালাতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের চিফ অফ স্টাফ হারকিকে টেস্টোকো সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এসব তথ্য জানান। ভাষণে লেস্কোকো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে জানতে চেয়েছেন যুদ্ধবিরতি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা। আমরা জানিয়েছি আমাদের একটি পরিকল্পনা রয়েছে, সেখানে আমরা নৌ ও আকাশপথে যুদ্ধবিরতি চাই। আমরা এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যাই, নৌ ও আকাশপথে রুশ বাহিনীর হামলা চালানো হবে না। এমনকি রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত স্থাপনগুলোতেও হামলা আরও আওতাভুক্ত রাখা হবে। তিনি আর বলেছেন, কিন্তু স্থলভাগে কোনো যুদ্ধবিরতি নাই, কারণ এতে একমাত্র কয়েক মাসের মধ্যে পুতিন রুশ বাহিনীকে পুনর্গঠিত করে ফের ইউক্রেনে হামলা চালাবেন। ভাষণে লেকুস্কো জানান, সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী নিহত সৈন্যদের 70% প্রাণ হারিয়েছেন রুশ বাহিনীর ড্রোন হামলায়। ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদারকির জেরে কয়েক বছর ধরে চলমান টানাপোড়েনের পর 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন নিজেই এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। গত বছরের যুদ্ধে রুশ বাহিনী দনেতস, লুহানস্ক, ঝাপোরিজিয়া এবং খেরসন ইউক্রেনের এই 4টি প্রদেশে দখল করেছে। 2022 সালের সেপ্টেম্বরে মস্কো আনুষ্ঠানিকভাবে এসব অঞ্চলে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় ওয়াশিংটন থেকে শত শত কোটি ডলারের সহায়তা পেয়েছে কিয়েভ। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করা এবং যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ শুরু করার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের সম্পর্কের অবনতি ঘটছে। লেসচেঙ্কোর ভাষণেও এই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, মার্কিন সহায়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তা এতটাই নয় যে যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটন ইউক্রেনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো শর্ত আরোপ করবে আর আমরা তা বিনা বাক্যে মেনে নেব।